নমস্কার, সবাইকে স্বাগত। আজকের প্রোগ্রামটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ আজকে আমরা লিভার ডিজিজ নিয়ে আলোচনা করব। লিভার ডিজিজে শুধুমাত্র মানুষের শরীরের ভিতরকার সমস্যা হয় এরকমটা নয়। লিভার যদি খারাপ থাকে তাহলে তার একটা ইম্প্যাক্ট মানুষের শরীরের যে কোনো অংশে পড়তে পারে। ইভেন আপনি শুনলে হয়তো অবাক হবেন যে লিভার খারাপ হলে দাঁত, জিভ, চোখ, স্কিন এর উপরেও তার একটা এফেক্ট পড়ে। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে লিভার ঠিক রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আবার লিভার বাড়া, যাকে ফ্যাটি লিভার বলা হয়, আবার লিভার অনেক সময় স্কুইজ করে যেতে পারে, ইত্যাদি নানান জটিলতা রয়েছে। বিশেষ কোনো লাইফস্টাইল বা বিশেষ কোনো খাদ্য লিভারকে হ্যাম্পার করে, নাকি যারা অ্যালকোহলিক অর্থাৎ যারা শরাব, নেশা, এই ড্রিঙ্কস এগুলো তারা যারা রেগুলার বেসিসে করেন, শুনেছি তাদেরও লিভারের উপর এফেক্ট পড়ে, বা লিভার যদি প্রবলেমেটিক হয় তাহলে ডাক্তার তাকে ড্রিঙ্কস করতে অর্থাৎ মাদক সেবন করতে বারণ করে। স্মোকিংয়ের এফেক্ট কি লিভারের উপর পড়তে পারে? বাই দ্য ওয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ জানতে চান যে আমরা কিভাবে থাকব, যাতে আমাদের অন্ততপক্ষে একটা গুরুত্বপূর্ণ দেহের অর্গান সেটা যাতে কোনোভাবে ব্যাডলি এফেক্টেড না হয়, যার জন্য লিভার কেন্দ্রিক রোগ হতে পারে। আর আপনারা জানেন যে বিভিন্ন অন্যান্য প্যাথিতে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনেরও ব্যাপার আছে। এটাও ঠিক যে লিভার আপনি ট্রান্সপ্ল্যান্ট করে ফেলতে পারবেন। অন্য কারোর লিভার আপনার লিভারের সঙ্গে যদি মিলে যায় তাহলে সেই লিভার লাগানো যেতে পারে, কারণ লিভার অটো জেনেটিকলি নিজেই বাড়ে, সেটাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে খরচটা কিন্তু 25 lakhs মোরাললেস, এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে। সেটা কি সবার পক্ষে আমাদের সম্ভব? যখন এই একাধিক প্রশ্ন আমাদের মনের ভেতরে আসছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই কথা বলছে যে কোনো রকম শল্য চিকিৎসার প্রয়োগ ছাড়াই লিভার ঠিক করা যেতে পারে বা লিভারের ট্রিটমেন্ট করা যেতে পারে। কি বলছেন সিএমডি স্যার? আমরা শুনবো তার কথা। ডক্টর বিনোদ শর্মা আজকে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর শর্মাকে অনুষ্ঠানে। আমি যে কথাগুলো বললাম স্যার, এগুলোর সঙ্গে আপনারা প্রতিদিন চেম্বারে কিভাবে লিভার পেশেন্টদের সমস্যাগুলো ফেস করেন, তারা কি কি বলে, কি হয় বেসিক্যালি? দেখুন, লিভার সিরোসিসকে আপনি একটা বলতে পারেন কি লিভার ড্যামেজ হয়ে যাওয়া, ঠিক না? একদম শর্টে ভাষায় মানে সিএলডি যেটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, সেখানে আপনার বলতে পারেন কি ক্রনিক লিভার ড্যামেজ, এই একটা নাম আরও দিতে পারেন। কারণটা হচ্ছে কি এখান থেকে পেশেন্টরা মানে সব দিক থেকে আপনার নিরাশা হবে। আজকে দেখুন লক্ষ লক্ষ বাঙালিরা রয়েছেন, তারা কিন্তু আমি দেখলাম তারা আউট অফ স্টেট, মানে আমাদের কলকাতা বাইরে তারা গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচা করছে। একটু উদাহরণ দেখলেন কি দেবাশিস একটু আগেই, মানে উনি হয়তো দেখুন আমাদের শুধু প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামের মধ্যে যেটুকু ওনার নলেজটা হয় সেটুকু আপনাকে শেয়ার করেন। সেখান থেকে উনি একটা অ্যামাউন্ট একটা বললেন কি এই অ্যামাউন্টটা মোটামুটি ট্রান্সপ্ল্যান্টের জন্য লাগে। কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করলেও কি রুগী কি বাঁচতে পারে? আমার কাছে তো এইরকম একটা রুগী আমি দেখতে পাই না। মোর দ্যান 100-এর মধ্যে হয়তো কোনো এক বা দুজন হবে তো যাদের সেট করেছে, বাকি 98% কিন্তু ফেলিয়ার হয়ে যায়। তো আমি কথা যেটা আসছি কি লিভার যে ট্রান্সপ্ল্যান্টের কথাটা আমি আসবই কেন, ঠিক না? প্রথম তো আপনার দেখুন সিমটমসগুলো কেমন হয়। আজকে সাধারণ মানুষে একটা সিএলডি পেশেন্ট হবে, সে কি করে জানবে কি আমি সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ রয়েছি? বাচ্চা বয়সের মধ্যে আপনি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন, পিজা খাচ্ছেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, সবাই খাচ্ছে কিন্তু সবার হচ্ছে না। কিন্তু তার মধ্যে 100 জনের মধ্যে কারো 20 জনে হচ্ছে। কেন সেটা হচ্ছে? কেন ওয়েট আপনার রিডিউস করে যাচ্ছে? এইটা আপনি লক্ষ্য করছেন না, ঠিক আছে? আপনার পেটটা ফুলে থাকছে, আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, ঠিক আছে? গ্যাস দীর্ঘদিন ধরে আপনার গ্যাসের সমস্যা রয়েছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা গ্যাসের বড়ি খেয়ে নিচ্ছেন। তো এইগুলো হচ্ছে সিমটমস। সাধারণ যদি সিমটমস যদি বলা হয় কি লিভার আমার ড্যামেজটা হওয়ার সিমটমসগুলো কেমন হয়, তো এইগুলো সিমটমস হয় যেটা হচ্ছে আপনার পেট ফুলে থাকা, আপনার গ্যাস হয়ে যাওয়া, ঠিক আছে? পেটের মধ্যে জল জমে যাওয়া, আপনার ওজনটা কমে যাওয়া, তার সাথে সাথে আপনার একটা ভালো একটা সিমটমস হয় যেটা হচ্ছে ইচিং হওয়া। আপনার দেখবেন গোটা শরীরের মধ্যে ইচিং হতে চালু হয়ে যায়। এই যে ইচিংটা রয়েছে তার জন্য আপনি অ্যালার্জি রিপোর্ট করাচ্ছেন, তার জন্য আপনি অ্যালার্জি চিকিৎসা করছেন, ডার্মাটোলজিস্টকে দেখাচ্ছেন, কিন্তু এই যে ইচিংয়ের সমস্যাটা আসলো কোথা থেকে? লিভার থেকে, ঠিক না? তো এই জন্য আপনাকে বলব সিম্পল একদম, আপনি দেখবেন কি আপনি যখন এরকম সমস্যা নিয়ে যখন আপনি সাফারিং করবেন তখন আপনি একটা
সোনোগ্রাফি রিপোর্টটা করাবেন, ইউএসজি হোল অ্যাবডোমেনটা আপনি করাবেন। ইউএসজি হোল অ্যাবডোমেন করালে কি হয়, সেখান থেকে আপনি দেখবেন লিভারে, দেখুন আপনার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আমরা, একটা হেলদি লিভার আছে, ঠিক আছে, তার সাথে সাথে একটা ফ্যাটি লিভার আছে, তার সাথে সাথে আপনার লিভার সিরোসিস আছে, ঠিক আছে। তো আর যেটা দেখলাম হেলদি লিভার, তার সাথে সাথে আপনাকে দেখাতে পারলাম সেটা হচ্ছে ফ্যাটি লিভার, তার সাথে সাথে দেখালাম লিভারের মধ্যে ফাইব্রোসিস রয়েছে। ঠিক এরপরেই একটা আরও প্ল্যান্ট আছে যেটা হচ্ছে আমাদের লিভার সিরোসিস। তো এই যে লিভারের যে পার্ট, ঠিক না, এই যে ডিফারেন্ট টাইপস অফ আপনাকে যে লিভারটা দেখালাম, যেটা হচ্ছে আপনাকে হেলদি লিভার, ফ্যাটি লিভার, তার সাথে সাথে আপনাকে ফাইব্রোসিস লিভার, তার সাথে সাথে আপনাকে যেটা দেখালাম লিভার অফ সিরোসিস যেটা রয়েছে। তো এই যে পার্টটা যে দেখালাম এটা একদিন তৈরি হয় না। হ্যাঁ, এটাও ঠিক, যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইউজ করে, ঠিক আছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো তৈরি হওয়া চান্সেসটা 99% বেড়ে যায়। তো আপনাকে অবশ্যই অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু যেই মেয়েরা, যে মহিলারা অ্যালকোহল কনজিউম করে না, তাহলে কিন্তু তাদের লিভার সিরোসিস কেন হচ্ছে? এটা তো নয় কি লিভার সিরোসিস শুধু জেন্টসদের হয়, ছেলেদের হয়, মেয়েদের হয় না। তাহলে মেয়েরা কি অ্যালকোহল কনজিউম করে না? হ্যাঁ, ওকেশনালি এখন দেখুন ফ্যাশন হয়ে গেছে। যেরকম আগে আমরা মানে যদি বলে কি কোনো পার্টি বিয়ারের মধ্যে যদি অ্যালকোহল যদি না নেয় তাহলে স্ট্যান্ডার্ড নেই, লো ক্যাটেগরি আছে, ঠিক আছে। এই এখনকার যে জেনারেশন হয়ে গেছে সেটা এখন মধ্যে রয়েছে, কিন্তু ওটা ওটা আপনার নেশা করছে না, অ্যাডিক্টেড নয়। তো তাদের কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের যে সফট ড্রিঙ্কস যেটা রয়েছে, কোল্ড ড্রিঙ্ক যে ওয়ার্ডটা যেটা বলি আমি, সেখান থেকে কিন্তু আপনার লিভারের নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা 99% বেড়ে যায়। অনেক রিলসের মধ্যে আপনি দেখবেন, আপনি অনেক রকম দেখবেন আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে আপনি দেখতে পান কি একটা কমোডের মধ্যে যে একটা বা আমাদের ফ্লোরের মধ্যে যদি আমরা কোল্ড ড্রিঙ্ককে ফেলে দিই, তাহলে কিন্তু দেখবেন ফ্লোরটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, বা আমাদের ফ্লাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। মানে ভাবছেন তো এই ধরনের যে অ্যাসিড যে কাজটা করে, সেই কাজটা আপনার কোল্ড ড্রিঙ্ক করছে। এবার কোল্ড ড্রিঙ্ক যখন আপনি কার সঙ্গে খাচ্ছেন, আপনি হয়তো কোনো সমস্যার সঙ্গে খাচ্ছেন, বা হয়তো আপনি কোনো রকম পিজার সঙ্গে খাচ্ছেন। তো এরপরে যে আপনি কোল্ড ড্রিঙ্কটা যে খাচ্ছেন না, সেটা কিন্তু ক্ষতি করছে। তো প্রথম বলবো আপনাকে সফট ড্রিঙ্কসটা আপনি বন্ধ করুন, ঠিক আছে। আমি বলবো কি আপনি আপনার লিভারের সমস্যা নেই, আপনি একদম সুস্থ আছেন, কিন্তু কেন আপনি কোল্ড ড্রিঙ্ক খেয়ে আপনি লিভারটাকে নষ্ট করছেন? সেখানে আপনি নিম্বু জলটা খান, ঠিক আছে, যদি আপনার খাবার ইচ্ছা হয়। অনেক রকম অপশান আছে, আম পান্নাটা খান গরমের সময়, ঠিক আছে। তো এই যে জিনিসটা আপনাকে বোঝালাম না, একদম সিম্পল ওয়েতে বোঝালাম, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে কি লিভারের সমস্যাটা আমাদের কেন হচ্ছে। একদম গরমের দিনে পুদিনা পাতার রস খেলেও বেশ ঠান্ডা লাগে, আমি দেখেছি, ইটস ভেরি গুড হেলথ ড্রিঙ্কস, আপনি খেতেই পারেন এগুলো। তো যাই হোক, এবার এই হচ্ছে গাইডলাইন, এগুলো মেনে চলতে হবে। আপনাদের যাদের এই ধরনের লিভার কেন্দ্রিক সমস্যা রয়েছে তারা তো আজকে ফোন করবেনই, পাশাপাশি আপনারা যারা ন্যাচারালি অনুষ্ঠানে ফোন করেন লাইভে, তারাও আজকে ফোন করুন। কিন্তু মূলত যাদের লিভার কেন্দ্রিক সমস্যা রয়েছে তারা ফোন করলে আরও ভালো লাগবে আমাদের। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? বলুন কি হয়েছে আপনার, বলুন। কার জন্য ফোন করছেন? আমার নিজের জন্য। নিজের জন্য, বলুন কি হয়েছে? আজ আমার আইজি লেভেল 6005। আচ্ছা, তো আপনি কোনো চিকিৎসা করছেন এখন? হ্যাঁ, চিকিৎসা করছি, আয়ুর্বেদিকও করছি, অ্যালোপ্যাথিকও করছি, অ্যালোপ্যাথিও হচ্ছে। আচ্ছা, কিন্তু আপনার কাজ হচ্ছে না, তাই তো? কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি তার সঙ্গে একটা স্যাট রিপোর্ট করেছেন? কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেটা করেছেন? সেটা করিনি। তো এইটা তো আপনাদের ডাক্তারদের ভুল। দেখুন, আপনি আয়ুর্বেদ কথাও তুললেন, আপনি অ্যালোপ্যাথিক কথাও তুললেন, কিন্তু আমি কোনো ডাক্তারকে দোষ দেবো না, কোনো প্যাথিকে দোষ দেবো না। আপনি আয়ুর্বেদ করেও কিন্তু অথেন্টিকভাবে যদি আপনার ট্রিটমেন্টটা যদি না হয়, তো এইরকম সমস্যা নিয়ে আপনাকে সাফারিং করতে হয়। আমি বলবো কি, দেখুন 6005 যে অ্যালার্জি রিপোর্টটা রয়েছে না, সেটাই ভাববেন না কি আমার শুধু সর্দি কাশি হবে, আমার ইমিউনিটি পাওয়ারটাই লো থাকবে, আমার বডিতে ইচিংই হবে, তাই নয়। আপনার লাংস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি ভুল কথা বলে থাকি, আপনি নিজে দেখুন সোশ্যাল সাইটের মধ্যে গিয়ে আপনি এটা মারতে পারেন, পরিষ্কার একদম লেখা থাকে। এখন ট্রান্সপ্ল্যান্ট বেশি অত্যধিক বোঝানো যায় না, যে কথাগুলো অথেন্টিক আছে সেটাই বোঝাতে হবে। মানুষটা কিন্তু অনেকটা এখন অ্যাডভান্স আছে। তো আপনাকে আমি বলবো কি, এইরকম যদি সমস্যা আপনি সাফারিং করছেন, সেখানে আপনাকে একটা ব্লাড রিপোর্টের মধ্যে স্যাট রিপোর্টটা করান। স্যাট রিপোর্ট করলে কি হবে, আপনার কি খাওয়ার থেকে অ্যালার্জিটা বাড়ছে সেটাকে আপনি স্টপ করুন। আপনি হয়তো চিকিৎসা করছেন, চিকিৎসাটা করে আপনি অ্যালার্জি লেভেলটাকে ডাউন করার চেষ্টা করছেন, কিন্তু অ্যালার্জি লেভেল ডাউন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে কি, যে খাওয়ার থেকে অ্যালার্জি হয় সেটা আপনি খেয়ে নিচ্ছেন, একদিকে খাচ্ছেন আর একদিকে আপনি কি করছেন, ওষুধ খাচ্ছেন, কোনো কাজ হবে না।
প্রথম আপনি স্যাট রিপোর্টটা করান, কোন খাবার মধ্যে ভেজ ননভেজের মধ্যে আপনার অ্যালার্জি আছে, সেটা এসে গেলে সেটা আপনি ইমিডিয়েট স্টপ করবেন, ঠিক আছে? এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটা যেটা হবে সেটা হচ্ছে একটা কমন যেটা জিনিস, সেটা আমরা বলি চিংড়ি মাছ, ডিম, বেগুন না খেতে, সেটা আপনি বন্ধ করবেন। আর থার্ড কাজ এটা হবে কি আমাদের মধ্যমগ্রামে যে চেম্বারটা আছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে। কেন কি এখানে আপনি একটা কথা তুললেন আয়ুর্বেদ নিয়ে, তো এটা আমার সহ্য হলো না। কেন কি আয়ুর্বেদ নিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করে যদি ভালো না হলেন, ঠিক আছে, তার মানে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল একটা ব্যাপার, ঠিক আছে? তো আমি আপনাকে বলবো কি অথেন্টিক আয়ুর্বেদা মানে NBP আয়ুর্বেদার মধ্যে আপনি কন্ট্যাক্ট করুন, আর সেখানে আপনি ট্রিটমেন্ট করার পর আবার রিপোর্ট করান। 6005 থেকে আপনি দেখবেন 4000-এর মধ্যে আসবে, 4000 থেকে 2000-এর মধ্যে আসবে, আস্তে আস্তে করে কমতে থাকবে, বাড়বে না, ঠিক না? তাহলে এগুলো কত মানে বড় বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত টেস্টও আপনি করে যে একদম প্রপার কনফিগারেশনটা জানেন সেটাও নয়, কাজেই আপনি ঠিকঠাক মতো গাইডেড নন। এটা আমার জানতে মানে বলতেও খুব খারাপ লাগে যে একজন মানুষ সে পয়সা খরচ করতে রাজি আছে, সে ছুটে যাচ্ছে ডাক্তারবাবুদের কাছে বা যেখানেই যান না কেন, কিন্তু তাকে যদি প্রপার গাইড না করা হয় যে আপনি এটা করুন বা আপনার এটা করা উচিত, টেস্ট দিয়েছেন ডাক্তারবাবু আপনি করেননি সেটা অন্য বিষয়, কিন্তু আপনাকে যদি নাই বলা হয় তাহলে এটা কিন্তু ইমপ্রপার গাইডলাইন, এটা করলে আপনার জন্য ক্ষতিকর। এবং সেই ক্ষতির থেকে বেরোনোর জন্য আপনাকে সিটিভিএনের এই 9:30 অনুষ্ঠান দেখতে হবে। এটা শুধুমাত্র চিকিৎসকের সাজেশন নয়, ইটস আ ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানুষকে সতর্ক করা, মানুষকে জানানো যে আপনারা যেটা করছেন সেটা ঠিক না ভুল, সেটা বলে দেওয়াটাই হচ্ছে মূল কাজ। এবার আমি চলে আসি যে এই সিরোসিস অফ লিভার হলে ডাক্তারবাবু ট্রিটমেন্ট কিভাবে শুরু হবে এবং মোটামুটি কতদিনের মধ্যে লিভার আবার পুনরায় আগের অবস্থায় আসতে পারে? দেখুন, লিভারে সিরোসিস অফ লিভারের মধ্যে ট্রিটমেন্ট যদি আপনি বলেন তো আপনার মডার্ন মেডিসিনের চিকিৎসা শুধু একটাই আছে, যেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। এছাড়া কোনো ওষুধ নেই। হ্যাঁ, কিছু সাপ্লিমেন্ট আছে যেখানে দেওয়ার পর পেশেন্টকে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে, কিন্তু একটা সময় আসবে যখন ওরা বলে দেবে, হাত তুলে নেবে, ওরা বলে দেবে আপনার কোনো চিকিৎসা নেই, পুরো আপনি ইন্ডিয়া ঘুরে নিন, ঠিক আছে? যে ভাবছে কি আমি অন্য স্টেটে গিয়ে ভালো হয়ে যাবো, একদম ভুল কথা। কেন কি আপনার স্টেটের মধ্যে NBP আছে আর আপনার স্টেটের মধ্যে ট্রিটমেন্টটা হয়। এবার আয়ুর্বেদ ট্রিটমেন্ট কীভাবে করে সেটা আপনাকে আমি বোঝাবো। প্রথম তো হচ্ছে এখানে কী হয়, জন্ডিসটা বেড়ে যায়, ঠিক আছে? বিলিরুবিনটা দেখবেন আপনার হাই থাকবে, SGOT SGPT হাই থাকবে, GT হাই থাকবে, অ্যালকালাইন ফসফেটটা হাই থাকবে। তো LFT রিপোর্ট যখন আপনি করবেন, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা, সেখানে আপনি দেখবেন এই প্যারামিটারগুলো আপনার কিন্তু অনেকগুলো বেশি থাকে। এইগুলোকে কী করে নামানো যায় অথেন্টিক ওয়েতে, সেটা হলো আসল ট্রিটমেন্ট। এখানে যদি আপনি ওয়ার্ক না করেন তাহলে কী হবে, আগামী দিন আপনাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে বাধ্য, ঠিক না? আমি আরও আপনাকে ডিটেইলস একদম। আরেকজন ফোনে রয়েছেন, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন দিদি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, বলুন। আমি কথা বলছি যাদবপুর থেকে। আচ্ছা বলুন। আমি প্রোগ্রামটা দেখি সবসময়। বলছি আমার সুগারটা খুব, আমি অনেক দিন থেকে সুগারে ভুগছি, কিন্তু এলোপ্যাথি ওষুধ খেয়েও এখনো সুগারটা নরমাল হয়। আচ্ছা, কত বছর ধরে সুগার আছে? সুগারের ওষুধ খেয়েছি প্রায় 10 বছর হতে চলছে। আচ্ছা, এখন আপনার সুগার ফাস্টিং কত আছে, পিপি কত আছে? সুগার ফাস্টিং আছে 210, ফাস্টিং আর পিপি আছে হচ্ছে 320। বাবা, তাহলে আপনি যে 10 বছর ধরে যে ওষুধ খেলেন সেটা আপনি কার উপর দয়া করলেন? নিজের উপরে করলেন না কার উপরে করলেন? না, ও কমেছিল, কিন্তু এবার না খুব আবার বেড়ে গেছে, আমার মাঝখানে কমে গেছিল। তো দেখুন, না কমার কারণটা আপনাকে বলে দিই কি আপনার যে ওষুধগুলো আপনারা যে ব্যবহার করেন না, সেটা হচ্ছে সুগারকে কন্ট্রোল করার জন্যে। তো হয়তো একটা সময় আসবে যখন আপনার সুগারটা কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু একটা সময় এটাও আসবে যখন আপনার ওষুধ খেয়ে কন্ট্রোল হবে না। তো আপনি সুগারকে কন্ট্রোল করে না চিকিৎসা করে না, সুগারকে ভালো করার জন্য চিকিৎসাটা করুন, ঠিক আছে? আপনি বললেন কোথা থাকেন আপনি? যাদবপুর থেকে। যাদবপুর থেকে। তো দেখুন, যাদবপুর থেকে আপনার খুব বেশি দূর চেম্বার নেই। আপনি 10 বছর তো দিলেন, আমি আপনাকে বলবো 10 বছর আপনাকে দিতে হবে না, 1 বছর দিতে হবে না, আপনি 1 মাস আমাকে সময় দিন, ঠিক আছে? আমি কি করতে পারি, আমি আপনার জন্য করতে পারি যে সুগারকে আপনি কি করে ভালো করবেন তার উপায়টা করব। উইদাউট মেডিসিন আপনি সুগারকে নর্মাল করতে পারবেন, ঠিক আছে? আপনি ওষুধ খেয়ে আমাকে বললেন ফাস্টিংটা 210, পিপিটা 310, আমি আপনাকে বলবো কি ওষুধ ছেড়ে দিন। ওষুধ ছেড়ে দেওয়ার পর আপনি আমাদের যখন ট্রিটমেন্ট আপনি নেবেন তখন আপনার সুগারটা নর্মাল হবে। কারণটা হচ্ছে কি আমাদের যে প্যাঙ্ক্রিয়াসটা রয়েছে, আজকে যেরকম আমাদের টপিক একটা লিভার আছে, ঠিক ওই রকমই একটা আমাদের অর্গান হয় প্যাঙ্ক্রিয়াস। তো লিভারের পাশেই থাকে। তো প্যাঙ্ক্রিয়াস কী করে, যে বেটা সেলগুলোতে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। তো যখন ওই ইনসুলিন তৈরি হয় না,
তখন কি হয়, আমাদের সুগার মাত্রাটা বেড়ে যায়। ঠিক আছে, সুগার সবার শরীরের মধ্যে আছে, না থাকলে মানুষ মারা যাবে। তো যখন ও বেড়ে যাচ্ছে তখন কি করছে, আপনার ইনসুলিন দরকার আছে, তো আপনি কি করছেন, বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন, যার ফলে আপনার সুগারটা ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়ার পর আবার বেড়ে যাচ্ছে। তো আপনার ইনসুলিনের চিন্তা আপনি করছেন কেন? আপনার প্যানক্রিয়াসটা আজকে 10 বছর আগে তো আপনি সুগারের ওষুধ খেতেন না, কেন খেতেন না? তখন কেন আপনার সুগার নর্মাল ছিল? কারণ কি, তো সেই সময় আপনার প্যানক্রিয়াসটা ভালো ছিল। তো প্যানক্রিয়াসের চিকিৎসা বারবার আমরা এই কারণের জন্য বলি, যাতে ইন ফিউচার আপনাকে কোনো দিন ওষুধ খেতে হবে না, উইদাউট মেডিসিন আপনি ভালো হবেন। কিন্তু এর জন্যে আপনাকে চিকিৎসা করতে হবে প্যানক্রিয়াসে। ইনসুলিন নেবার চেষ্টা করবেন না, কারণ কি এখন আপনার যদি ওষুধ দিয়ে কাজ না হয়, তখন আপনার ডাক্তারবাবু বলবে কি আপনার ওষুধে পাওয়ার বাড়াবো, বা আপনাকে বলবে ইনসুলিন নেব। এই কাজটা করবেন না, আপনি চিকিৎসাটা করুন কী করে এই যে বিষগুলো খাওয়া হচ্ছে এখান থেকে বিদায় নেব। নাহলে এই যে মেডিসিনের সাইড ইফেক্ট থেকে মানুষকে আস্তে আস্তে করে খোকলা করে দেয়, সাইলেন্ট কিলার বলা হয়েছে। ঠিক আছে, তো ল্যান্সডাউনে আমাদের চেম্বার আছে, হ্যাঁ, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, সপ্তাহে 3 দিন এখন ওপিডি চালু হয়ে গেছে। আপনি যেই দিন পারেন সেই দিন আসবেন, সেটা কোনো ব্যাপার নেই কি আপনি আমাকে দেখালেই সুস্থ হবে। এনবিপি ব্র্যান্ড একটা হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে নাম্বার 1 জায়গা লিড করছে এখন এনবিপি। আপনি আয়ুর্বেদ 1000 জায়গা করতে পারেন, কিন্তু এনবিপি করেছেন কি একবার করে দেখুন। কারণটা হচ্ছে এইটাই একটা ওয়ে আছে যেখানে আপনাকে রোগ থেকে মুক্তি করে। এই যে একটু আগে যে ফোনটা পেলাম, অ্যালার্জিটা 6005 রয়েছে, সেখানে আয়ুর্বেদ কথাটা উঠলো, তো সেখানে কিন্তু এনবিপি আয়ুর্বেদ ছিল না। তো এই জন্য বললাম কি আপনি 1000 আয়ুর্বেদ করুন, কিন্তু এনবিপি আয়ুর্বেদটা একটু আলাদা আছে। ঠিক আছে, কারণটা হচ্ছে এইটাই একটা ওয়ে আছে যেটা আপনাকে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টাটা করে। আপনি বলছেন যে 1 মাসের মধ্যেই উনি বুঝতে পারবেন। হ্যাঁ, ফোন করুক না আমাকে, তো ফোন করে বলবেন। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। তো এই জায়গাটা, তবে কয়েকদিন আগে আমাদের এখানে একটা ফোন এসেছিল, মাস 5-6 আগে, এনবিপি ট্রিটমেন্ট করাচ্ছেন উনি, ওনার 13 বছর ধরে উনি সুগারের ওষুধ খেতেন, কিন্তু উনি রেজাল্ট দিলেন 1.5 মান্থ, মানে 1.5 মাসের ট্রিটমেন্ট উনি করেছেন। 1.5 মাসের ট্রিটমেন্ট করে উনি আমাদের এখানে ফোন করেছিলেন। আপনাদের পুরনো ইউটিউব ঘাটলে আপনারা পেয়েও যাবেন হয়তো অনুষ্ঠানটা, যে উনি বলছেন যে আমি 1.5 মাসের মধ্যে আমার যা যা প্যারামিটার্স ছিল, মানে যা ডেঞ্জার জোন যেগুলো ক্রস করেছিল, আপনি বলছেন যে 210 আর 310, তো অবভিয়াসলি ওষুধ খাওয়ার পর 210-310 মানে এক্সট্রিমলি ইট হ্যাজ ক্রসড দ্য লিমিট। তো এখন এইটাকে একদম আন্ডার, মানে ডাউন ইন হ্যান্ড, অর্থাৎ আন্ডার কন্ট্রোল রয়েছে। উনি ফোন করে বলেছিলেন, আমার শুনে খুব ভালো লাগলো। ফোনটা খুব সম্ভবত কোচবিহার থেকে এসেছিল। যাই হোক, আমাদের পরে আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, কেউ আছেন? আচ্ছা, আমাদেরকে ফোন করুন। আমি চেম্বারগুলো একবার আপনাদেরকে বলে দিই, যে চেম্বারগুলো আছে এনবিপি ইউনিয়নের আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আগামী প্রায় 1 মাসের চেম্বার, ডেট ওয়াইজ কোথায় কবে কোন চিকিৎসক থাকছেন, আমরা সেই কারণের জন্য চেম্বারটা প্রিসাইজলি আপডেট করি। প্রত্যেক এপিসোডেই দেখবেন যে এই চেম্বার আপডেট হচ্ছে, আপনাদের যাতে নলেজে থাকে তার জন্য। 10 তারিখ হচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 11 তারিখে চেম্বার রয়েছে ক্যানিংয়ে, ডক্টর আর দে থাকবেন। 12 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুরে সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা থাকবেন। 12 তারিখে আরেকটা চেম্বার, নেক্সট চেম্বার হচ্ছে খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যা থাকবেন। 12 তারিখ আরেকটা চেম্বার আছে মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 13 তারিখে অন ভেরি নেক্সট ডে 13 তারিখে 3টে চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, আগরতলা এবং কোচবিহার। কৃষ্ণনগর চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন, আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাবেন, কোচবিহারে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে। 15 তারিখের যে চেম্বার 15/7 অর্থাৎ জুলাইতে হেডিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর শর্মাকে আপনি আবার পাবেন মেচেদার চেম্বার হচ্ছে 16 তারিখে। ডাক্তারবাবু এবার মনে হয় মেচেদা হেডিয়া দুটোতেই ছিলেন ডক্টর শর্মা। এবার 18 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগে চেম্বার রয়েছে, আরামবাগে অ্যাজ ইউজুয়াল ডক্টর এ হালদার থাকবেন। বর্ধমানের চেম্বার, বর্ধমানে 19 তারিখে চেম্বার রয়েছে, বর্ধমানে কিন্তু আবার ডক্টর বি শর্মা থাকবেন। খুব সম্ভবত আমার যদি স্মৃতিভ্রংশ না হয় গত মাসেও ডক্টর শর্মা ছিলেন। 19 তারিখে চেম্বার হচ্ছে শিলিগুড়ির চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর এস ভাদুড়ি থাকছেন হচ্ছে 19 তারিখের আরেকটা চেম্বার, সেটা হচ্ছে দুর্গাপুর। বাঁকুড়ার যে চেম্বার রয়েছে 19 তারিখে, বাঁকুড়ার এই চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন আসামের শিলচরে। যারা আসামের বন্ধু, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন পুরো আসাম জুড়ে, তারাও কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন। আসামের শিলচরে সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকছেন। ডেট হচ্ছে 20 তারিখে। 20 তারিখে আরও 3টি চেম্বার রয়েছে বলছি, কিন্তু তার আগে একজন ফোনে আছেন, কথা শুনে নি কি বলছেন উনি। কে আছেন ফোনে? হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন। আরামবাগের চেম্বার একটু আগে বললাম। আপনার জন্যই কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের জন্য। নিজের জন্য কি হয়েছে আপনার? আমার অ্যাঙ্কোলাইটিং স্পন্ডাইলাইটিস। অ্যাঙ্গুলাইটিস স্পন্ডাইলাইটিস কতদিন ধরে? হয়েছে প্রায় আপনার বছর 15। আমি ভেলোরে গেছিলাম, দেখিয়েছিলাম, ওদের চেক আপ করে বলে অস্টিওপোরোসিস আর অ্যাঙ্কোলাইটিং স্পন্ডাইলাইটিস। সামনের দিকে তো আমার ঘাড়ের দিকটা প্রবলেমটা বেশি ঝুঁকে গেছে, তো ওখান থেকে ওই ক্যালসিয়ামের কিছু ট্যাবলেট হয়েছিল, পাস ওই পর্যন্ত। আর ফিজিওথেরাপি বলেছিল, ট্যাপ করতে বলেছিল, ওইটাই এখন করি। আচ্ছা, আপনি যে লাস্ট আমার যে প্রোগ্রামটা হয়েছিল অ্যাঙ্কোলাইটিং স্পন্ডাইলাইটিস নিয়ে আমি করেছিলাম, সেটা দেখেছিলেন? না, সেদিন আমি ঠিক সে মুহূর্তে এসেছি, আপনার বলার পর মানে অনেক প্রোগ্রাম হয়ে গেছে, উনি শোনেননি হয়তো। আচ্ছা, যাই হোক, দেখুন অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিসের মধ্যে আমি এগুলো যত কথা আপনি বললেন না, এই সেম কথাগুলো আমি আপনাকে প্রোগ্রামের মধ্যে বলেছিলাম কি অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিসের মধ্যে আমাদের অস্টিওপোরোসিস হওয়ার চান্সেসটা বেড়ে যায়, ঠিক আছে? সেখানে আমাদের হাড়গুলো উইক হয়ে যায়, বাম্বু স্পাইন হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে? একদম সেম কথাগুলো আপনি আমাকে বলে, আপনি ছিলেন, ঠিক আছে? তো এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলোই হয়। তো দেখুন, এবং আপনি শুধু বলেন না, আপনি ছবি দেখিয়ে বলেন, মানে মানুষ যদি কনফিউজড হয়ে যায়, তাহলে ডক্টর শর্মা যখন বলবেন, টিভি স্ক্রিনের পাশেই সেই প্রোগ্রামে সেই এপিসোডের ছবিটাও চলে একদম। তো দেখুন, আপনি আমাদের কলকাতা ছেড়ে, ওয়েস্টবেঙ্গল ছেড়ে আপনি ভেলোরে গেলেন, ভেলোরে ঘুরে আসলেন, টাকা পয়সা খরচা করলেন, কিন্তু আলটিমেটলি আপনার কাজ হলো না, ঠিক না? আমি বলবো না কি আপনি যাবেন না, করবেন না, অবশ্যই আপনি যাবেন, করবেন, সব কিছু করবেন। ট্রিটমেন্ট করে কতটা আপনি ভালো হচ্ছেন সেটা দেখুন, ঠিক আছে? HLB27 পজিটিভ আছে, তাকে নেগেটিভ করার চেষ্টাটাকে আপনাকে করতে হবে। ফেলিয়ার আছে, আপনার ট্রিটমেন্ট আপনাকে ভালো করতে পারবে না। আমি লাস্ট দিন যে প্রোগ্রামটা করলাম সেখানেও একটাই কথা বললাম, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস নিয়ে আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতেই হবে, ঠিক আছে? আপনাকে এক্সারসাইজ করতেই হবে, নাহলে এই যে ফ্লেক্সিবিলিটিটা, এই যে বাম্বু স্পাইন হয়ে যাওয়াটা ছাড়ানো কারো ক্ষমতা নেই। আপনাকে যে ম্যাগনেট থেরাপি বলা হয়, কটা ডাক্তার আপনাকে ম্যাগনেট থেরাপি বলেছে? অনেকজন অনেক কথা বলেন, কারো কথা নিন্দা করতে চাই না, কারো কথা ব্যাপারে কিছু বলতে চাই না, ঠিক আছে? আপনাকে কটা ডাক্তার ম্যাগনেট থেরাপি বলেছে? প্রত্যেকজন আপনাকে ক্যালসিয়াম ওষুধ খাওয়াচ্ছে। দেখে নিন আপনার মেডিসিন লিস্টের মধ্যে ক্যালসিয়াম ওষুধ আছে কি না? কী হবে ক্যালসিয়াম ওষুধ খেয়ে? সেটা আবার ক্যালসিয়াম যদি ওখানে জুড়ে যায় তাহলে স্টিফ হয়ে যাবে, তো আপনাকে তো ছাড়াতে হবে। তো সেখানে যদি দেখুন আপনি ম্যাগনেট থেরাপি নেবেন, তখন এই স্পাইনটা যে জুড়ে যাচ্ছে আমাদের, সেটা ছাড়বে, ঠিক আছে? তো আপনার দেখুন, বলবো একটাই কথা, প্রোগ্রামের মধ্যে যদি একটা টপিক নিয়ে কথা বলি, তো আপনার টপিক নিয়েই শেষ হয়ে যায় প্রোগ্রামটা। তো যাই হোক, আপনাকে শুধু একটা শর্টকাটের মধ্যে একটা কথা বলি কি, আপনি মিস করে গেলেন, আজকে আমাদের আরামবাগের চেম্বার ছিল, তো আগামী ডেটটা একটু পরেই মেসেজটা বলে দেবে আপনাকে আরামবাগের চেম্বারটা, সেই ডেটটা মিস করবেন না। সেই ডেটে আপনি আসবেন, আরামবাগ 18 তারিখে আছে, সেই ডেটে আপনি আসবেন। আর প্রিভিয়াস যা রিপোর্ট রয়েছে না, সেটা নিয়ে এসে আপনি দেখান, উনি যা যা কথা বলবেন আপনি সেই কথা শুনবেন। অনেক কিছু করলেন, 15 বছর কম হয় না দাদা, অনেক দিন হয়, একটা বছরে 365 ডেজ হয়, এত দিন আপনি কাটিয়ে দিলেন, তারপরেও কিন্তু এখন আপনার মুখ থেকে বেরোচ্ছে কি আমি ভালো হতে পারলাম না। কারণটা জানেন, অনেক পেশেন্ট ডিপ্রেশনের দিকে চলে যায় রোগের মধ্যে। তো আমি আপনাকে বলবো, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিসের সুন্দর চিকিৎসা আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। ঠিকঠাক করে যদি চিকিৎসা করা হয়, কথাগুলো শোনা হয়, এই রোগ থেকে আপনি বেরোতে পারবেন। নাহলে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন যতটা হার্মফুল করে, দেখুন আজকে যেরকম একটা পেশেন্ট পেলাম আমরা সুগারের, যারা 15 বছর ধরে ওষুধ খাচ্ছিলেন, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস জন্য আপনি যে স্টেরয়েড ওষুধটা নিচ্ছেন সেটা 15 বছর ধরে নিচ্ছেন। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি, লিভার সিরোসিস, তো সেটা আসছে কোথা থেকে? আপনার মতন পেশেন্ট থেকেই আসছে। আপনার ডাক্তারবাবু একটা ট্রিটমেন্ট করছিল অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস নিয়ে, আপনার ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছিল সুগার নিয়ে, আপনার ডাক্তারবাবু চিকিৎসা করছিল প্রেশার নিয়ে, 15 বছর 20 বছর কাটিয়ে ফেললেন, নিজে কিডনিকে লিভারকে শেষ করে দিলেন। এবার যখন ড্যামেজ হয়ে গেছে, তখন আপনি যাচ্ছেন মন্দিরের মধ্যে, বাবা মা আমাকে বাঁচাও, আমাকে ভালো করে দাও। সে বাবা মা কী করবে? ভগবানকে কেউ দেখতে পেয়েছে আজকে অবধি? দেখতে পাইনি। আমাদের সেটা হচ্ছে আস্থা, ঠিক আছে? আমরা বিশ্বাস করি, আমরা জানি ওখানে কথা বলে আমার কাজটা হবে। তো এই যে বিশ্বাসের জায়গাটা আছে না, তো সেই বিশ্বাসের জায়গায় আপনাকে আয়ুর্বেদ যেটা রয়েছে, ধন্বন্তরী, ঠিক আছে? আমি কোনো দিন আপনাকে বলি না কি আপনি আমার কাছে আসুন। লাস্ট যে প্রোগ্রামটা ছিল সেখানে আমি একটা কথা বলেছিলাম কি, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস নিয়ে যদি আপনার রোগ রয়ে থাকে, আপনার পাশে যদি অথেন্টিক আয়ুর্বেদা নিয়ে যদি ট্রিটমেন্ট হয়, অ্যাঙ্কোলাইটিস স্পন্ডাইলাইটিস মতন ডিজিজকে নিয়ে যদি ট্রিটমেন্টটা হয়, সেখানে আপনি গিয়ে নকটা করুন, সেটাই আপনার উপায় আছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করি, আপনারা জানেন না কতটা কেয়ার করেন, কতটা আপনার বডি উপরে। আপনি অবশ্যই 10 বছর 15 বছর দেন, কিন্তু আমি বলি কি আমাদের কিছু টাইম দিন,
টাইম বাউন্ড যে ট্রিটমেন্টটা আমরা বলি না, মানে একটা সময়ের মধ্যে আপনার রোগটাকে ঠিক করার দায়িত্ব আমাদের থাকে। মানে ডক্টর শর্মা, আমার সবথেকে স্ট্রেঞ্জ লাগে যে কোনো অন্য একটা প্যাথিতে কেউ 10 বছর 15 বছর 13 বছর ট্রিটমেন্ট করছে, সেই রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন। মানে এটা আমার খুব স্ট্রেঞ্জ মনে হয়, যেটা তো এমনিতেই আপনার জন্য ব্যাপারটা অনেকটা হার্ড, কমপ্লিকেটেড এবং চ্যালেঞ্জিং হয়ে গেছে। এটা দেখুন, আমি নিতে পারি না, আমি কি বললাম, ভগবানকে আমরা দেখতে পাই না, ঠিক আছে? তো এক একটা হাতে জজ থাকে, তো আমি এরকম অনেক কেস সলভ করেছি। আর এটা আমার জন্য নয়, আমি বলবো কি এটা আমি কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্ট করি না। আমাদের আয়ুর্বেদ মধ্যে যে বইয়ের মধ্যে যে জিনিসটা রয়েছে ট্রিটমেন্টটা, সেটাই একদম 5000 বছর আগে যে ট্রিটমেন্টটা লেখা রয়েছে সেটা নিয়ে আমরা ফলো করি, সেটা নিয়ে পেশেন্টটা সাকসেস করে যায়, ঠিক আছে? তো সঠিক যদি চিকিৎসা যদি হয় না, আয়ুর্বেদ উপরে কোনো ট্রিটমেন্ট নেই। একদম তাই। আমি আসি, আরেকজন আমাদের সঙ্গে কলার রয়েছেন, তারপরে আমি 20 তারিখের বাকি চেম্বারগুলো এবং শেষ অবধি চেম্বার অ্যানাউন্স করব। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আউশগ্রাম বর্ধমান থেকে। বেশ, বলুন। এই সামনের চেম্বার, আমি চেম্বার আপনাকে বলেও দেবো, ডক্টর শর্মা নিজেই থাকবেন, তো কাজে আপনি বলুন কি প্রবলেম আগে শুনি। হ্যালো, কি প্রবলেম শুনি আগে। আমার একটু কিডনির সমস্যা আছে। কিডনিতে কি হয়েছে? কিডনির মধ্যে ক্রিয়েটিনিনটা বাড়া আছে। কি বাড়া আছে? ক্রিয়েটিনিনটা বাড়া আছে। কত বাড়া আছে? 1.87 আছে। 1.87 আছে। কোনো নেশা করেন? আগে করতেন। আগে করতেন, এখন কেন করছেন না? ভয় পাচ্ছে? ভয় বলতে বয়স হয়েছে তো ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন, ছেড়ে দিয়েছেন। এখন জল কোয়ালিটা খান? জল ডাক্তার বলেছে 1.5 লিটার খেতে। আচ্ছা, এখন কোনো চিকিৎসা করছেন? চিকিৎসার মধ্যে রয়েছে। আচ্ছা, চিকিৎসা করলে আপনার ক্রিয়েটিনিনটা এখন বাড়ছে না কমছে? হালকা 2 হয়েছে। আচ্ছা, তার মানে একটু কমেছে, তাই তো? হ্যাঁ, 2 হয়েছে। আচ্ছা, সোনোগ্রাফি রিপোর্ট হয়েছিল আপনার? হ্যাঁ, সোনোগ্রাফি রিপোর্ট করেছি। আচ্ছা, ওখানে কোনো রকম দেখাচ্ছে কিডনিতে সিস্ট রয়েছে? না, তাই কিছু দেখায়নি। ডাক্তার বলল ওষুধ খান ঠিক হয়ে যাবে। না, ওষুধ খান ঠিক হয়ে যাবে সেটা কোনো কথা হলো না। আমার কিডনি নষ্ট হলো কোথায় থেকে সেটা ধরতে হবে। একটা ডাক্তার কাছে রুগী যখন যায়, তার ডাক্তার নিয়ম হয় কি রোগটাকে ধরে নেওয়া, কি রোগটা কোথায় থেকে উৎপন্ন হলো, সেখান থেকে যদি ট্রিটমেন্ট চালু হয় তাহলেই কিন্তু আগামী দিন আপনার চিকিৎসাটা বন্ধ হবে, আগামী দিন আপনি সমস্যা থেকে ভালো হতে পারবেন। বর্ধমানে 19 তারিখে ডেট আছে, সেখানে আমি নিজে থাকবো। যদি আপনি পারেন ওই ক্রিয়েটিনিন রিপোর্টটা নিয়ে আসুন, সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আসুন, আপনাকে বলে দেবো এই রোগটা কোথায় থেকে আপনার স্টার্ট হয়েছে আর কি করলে ভালো হবে, কত দিনের মধ্যে ভালো হবে, সেটা টাইম বেস, টাইম বাউন্ড আর রিপোর্ট বেস ট্রিটমেন্ট, মানে আফটার ট্রিটমেন্ট আপনার রিপোর্ট করাবেন, আপনার দেখবেন সমস্যাটা আস্তে আস্তে করে কী করে ভালো হয়ে যায়। এবার আমরা চলে আসি 20 তারিখে। তাহলে বললাম হচ্ছে চেম্বার রয়েছে 20 তারিখে। দেখুন, আসামি চেম্বার রয়েছে অনেকগুলো। শিলচরে চেম্বার সিএমডি স্যার নিজে যাচ্ছেন। গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়াতে 20 তারিখে। 20 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে কাকদ্বীপে হচ্ছে ডক্টর এস ভাদুরী থাকবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে ঝাড়গ্রামের ডেট হচ্ছে 21 জুলাই, 21 জুলাই। 21 জুলাই আরেকটা চেম্বার হচ্ছে ডিব্রুগড় আসামে, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। বোলপুরের চেম্বার আছে 1 তারিখে, আর দিল্লির চেম্বার আছে 2 তারিখে, 21 তারিখ 22 তারিখে। 21 তারিখ হচ্ছে বোলপুরের চেম্বারে আপনি থাকবেন হচ্ছে ডক্টর এস ভাদুরী বোলপুরে 21 জুলাই। আর 22 জুলাই চেম্বার রয়েছে হচ্ছে দিল্লিতে ডক্টর এ হালদার থাকবেন। চলে আসি রায়গঞ্জের চেম্বার হচ্ছে 25 তারিখে। 25 তারিখ রায়গঞ্জের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। অন্যদিকে আলিপুরদুয়ারের চেম্বার রয়েছে 27 তারিখে, 27 জুলাই। আলিপুরদুয়ারের চেম্বারে সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। এন ভট্টাচার্যকে আপনি পাবেন জামশেদপুরে চেম্বারের ডেট হচ্ছে 27 জুলাই, 27 তারিখে। 2 তারিখে অর্থাৎ 2 আগস্ট চেম্বার রয়েছে আসানসোলে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা নিজে। এ হালদার থাকবেন হচ্ছে হলদিয়ার চেম্বার হচ্ছে 2 তারিখে। এই হচ্ছে মোটামুটিভাবে আগস্টের 2 তারিখ অবধি চেম্বারের লিস্ট আমরা পেয়েছি। সঙ্গে কলকাতা, হাওড়াতে চেম্বার রয়েছে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামেও চেম্বার রয়েছে। এই যে ডক্টর শর্মার সঙ্গে কথা বলার পর যেটা মনে হচ্ছে যে একটা सुकून महसूस हुआ सबको, तो ये सुकून को लेकर आप जाइए। आज यही तक, এখানে আমরা শেষ করব আজকে এনবিপির অনুষ্ঠান। আগামীকাল আবারও দেখা হচ্ছে বিশেষ অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে। নমস্কার।